বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তারাও চেষ্টা করবে যে আসলে খুলে দেওয়ার জন্য, কারণ সরকারকে কনভিন্স করে, কারণ এই সময় তো হয়তো সরকার রাজি হচ্ছে না, কিন্তু খুলে দিলেই তো ভালো, তাই না? আমাদের অনেক সেশন জট হচ্ছে, তোমাদের পড়াশোনার সমস্যা হচ্ছে, অনেকের রিসার্চ গবেষণা, বিশেষ করে মাস্টার্স যারা আছে তাদের হয়তো গবেষণা কার্যক্রম ব্যাহত হচ্ছে। দেখা যাক, তো সম্ভাবনা আছে, যেহেতু করোনা ভাইরাসের তীব্রতা আগের থেকে অনেক কমে গেছে না? জি স্যার, এখন এটা নরমালি মনে হয়। আর এমনি তো আমাদের হয়তো আমাদের বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ বন্ধ আছে ঠিকই, কিন্তু আমাদের চলাফেরা তো আর কোনো মানে কোনো ধরনের এও নাই, রেস্ট্রিকশন নাই, আমরা তো যেভাবে ইচ্ছে সেভাবেই চলতেছি। আমরা বাড়িতে থাক, সবার সাথে মিশতেছি, করতেছি, অনেকে মাস্ক পড়তেছে, পুরো আবার পড়তে হচ্ছে না, কিন্তু গণপরিবহন থেকে শুরু করে রাস্তাঘাট বাজারঘাট কোথাও তো আর তার ছোঁয়া নাই, সব জায়গায় মানুষ আগের মতোই চলতেছে। তো সেই প্রেক্ষাপটে হয়তো আমাদের খুলে দেওয়াই বেটার হবে আর কি, তারপর সাবধানে থাকতে হবে, হাইজিন মেনটেন করে চলতে হবে। ঠিক আছে, আমরা আমরা ক্লাস শুরু করে দিই। আমাদের গত ক্লাসে যেটা যেখানে ছিলাম সেখান থেকে শুরু করবো আর কি। আমরা কি গত ক্লাসে কি নিয়ে কথা বলতেছিলাম? বায়োলুমিনেসেন্স অথবা লাইট অর্গান, তাই না? আমরা দেখতেছিলাম যে লাইট অর্গান কাকে বলে, তারপর লাইট অর্গানের, আমি আর পাওয়ার পয়েন্টে গেলাম না, জাস্ট তোমাদের যে পিডিএফ সেটা কি নিয়ে কথা বলতেছি আর কি। বলতেছিলাম বায়োলুমিনেসেন্স কাকে বলে, তোমরা কি বলতে পারবে? বা Sir, bioluminescence living organism. the production of light by living organism. সেটাই হচ্ছে বায়োলুমিনেসেন্স। বায়োলুমিনেসেন্স হচ্ছে প্রোডাকশন অফ লাইট বাই লিভিং অর্গানিজম। আর এই প্রোডাকশন, লাইট যে প্রোডাকশন হচ্ছে সেটা এখানে একটা এনজাইমেটিক প্রসেসে হচ্ছে, সেটা বলে এনজাইম ক্যাটালিস্ট রিঅ্যাকশন। এবং সেখানে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে, বিশেষ করে ব্যাকটেরিয়া, ফাঞ্জাই, তারপরে বিভিন্ন ইনসেক্টস থেকে শুরু করে আদার লোয়ার অর্গানিজম, তারা এই ধরনের লাইট প্রোডাকশন করে। তার মধ্যে একটা গ্রুপ আছে, আমরা বলছি ফিশের ক্ষেত্রে এই ধরনের লাইট প্রোডাকশন ক্যাপাবিলিটি দেখা যায়। যদি আমরা বলি যে কতগুলো ফিশ লাইট প্রোডাকশন করে, বলছে the ability to produce light have been found to occur in 42 families of fishes। বলছে 42টা ফ্যামিলির মধ্যে এই ধরনের লাইট প্রোডাকশন অ্যাবিলিটি দেখা যাচ্ছে। সেটা হতে পারে নিজে থেকে হতে পারে, অথবা অন্য কারো সাহায্যে হতে পারে। তার মধ্যে 40 হচ্ছে টেলিউস, আর 2 হচ্ছে ইলাস্ট্রোব্রাঙ্ক ফ্যামিলি। আমরা ইম্পর্টেন্ট যে অর্ডার গুলো অথবা ফ্যামিলি গুলো বলতেছিলাম যে কারা লাইট প্রোডাকশন করে, যেমন তার মধ্যে স্যালমোনিফর্ম আছে, ফ্যামিলি রাপিফর্ম আছে, তারপর পার্সিফর্মস আছে, আবার কিছু কিছু অর্ডার আছে, আবার কিছু কিছু ফ্যামিলি আছে যারা লাইট প্রোডাকশন করে, যেমন অপিস্থপ্রক্টিডি, সেফালিকিডি, তারপর মাইক্রোফিডি, মাইক্রোরিডি। তার মধ্যে একটা যেমন লোফি ফর্মস একটা অর্ডার, যারা কিন্তু এই গ্রুপের মধ্যে ম্যাক্সিমাম লাইট প্রোডাকশন করে, এবং তার লাইট প্রোডাকশন অ্যাবিলিটির উপর ভিত্তি করে এই অর্ডারকে নামকরণ করা হয়েছে লোফি ফর্মস। আর আমরা যদি উদাহরণ মানে জানি যে লাইট প্রোডাকশন করে এরকম কোন ফিশের কথা, তাহলে প্রথমে চোখের সামনে ভেসে আসে অ্যাংলার ফিশ। আমরা আগেও পড়েছি না, ডিপসি অ্যাংলার ফিশ, তারা লাইট প্রোডাকশন করতে পারে একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে। তো মূলত যারা লাইট প্রোডাকশন করে, তারা যে ফিশ গুলো, তারা গভীর সমুদ্রে বসবাস করে, 300 থেকে 1000 মিটার গভীরতা তাদের বসবাস। তো এরকম অনেক ফিশ আছে যারা বিভিন্ন লাইট প্রোডাকশন করে তাদের বডি থেকে, বডির বিভিন্ন অর্গানের সাহায্যে, অথবা বডির বিভিন্ন মেকানিজমের মাধ্যমে। সেই একটা লিস্ট আমরা দেখবো আসলে যে কিরকম লোকেশন অফ লাইট অর্গান অফ ফিশ বডি। বুঝছেন, এই যে লাইট প্রোডাকশন ক্যাপাবিলিটি ফিশের ক্ষেত্রে, তারা কোথায় কোথায় থেকে লাইট প্রোডাকশন করতে পারে, তাদের অর্গান গুলো কোথায় বিস্তৃত। বিভিন্ন স্পিসিসের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, যেমন কারো কারো থাকে ভেন্ট্রাল মাসকুলেচার, আর কারো থাকে অ্যাবডোমেনের ভিতরে উইদিন অ্যাবডোমেন, ডিস্ট্রিবিউটেড আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় ডিস্ট্রিবিউটেড ওভার ইন্টার বডি সারফেস। বলছে তাদের সমস্ত বডিতেই ছড়িয়ে থাকতে পারে। একটা উদাহরণ দেওয়া আছে আর কি পাশে, জেনাস নিন। Scattered on the lower surface of the body, কারো only just ventral surface এ থাকে, আবার কারো চোখের নিচে থাকে, কারো আবার জিহ্বায় থাকে, অথবা কারো টেলে থাকতে পারে। আবার যাদের যেসব ফিশের ক্ষেত্রে বড় বড় টেন্টাকল আছে, তাদের ক্ষেত্রে টেন্টাকলও থাকে অনেক সময়। আর কোন কোন ফিশের ক্ষেত্রে ডরসাল ফিনে থাকে, অনলি ফার্স্ট ডরসাল ফিনে থাকতে পারে। অথবা কারো কারো ক্ষেত্রে অ্যারাউন্ড এসোফেগাস আর অন লোয়ার জ, এরকম বিভিন্ন ধরনের প্যাটার্ন দেখা যায়, যে কোনো কোনো ফিশের ক্ষেত্রে যে এরকম স্পেসিফিক না যে ফিশের ক্ষেত্রে এই অর্গানই থাকবে। দেখা যায় তাদের প্রয়োজন অনুযায়ী, অন দ্য বেসিস অফ দ্যার নিড, এক এক ফিশের ক্ষেত্রে বা এক এক স্পিসিসের ক্ষেত্রে একই রকম পজিশন থাকে এই লাইট অর্গানের। তো আমরা দেখি আসলে এই লাইট যে প্রোডাকশন হচ্ছে, এই লাইট প্রোডাকশনের মধ্যে কোনো প্রকারভেদ আছে কিনা। বলছে টাইপস অফ বায়োলুমিনেসেন্স।
বলছে ইন কেস অফ ফিশ বায়োলুমিনেসেন্স হচ্ছে টু টাইপস, একটাকে বলা হয় সেলফ আর একটা হচ্ছে অ্যাসিস্টেড। যদি আমরা বলি এভাবে, যেমন luminescence that results from the presence of luminous bacteria living in the fish in a symbiotic relationship, যাদের ক্ষেত্রে ফিশ নিজে লাইট প্রোডাকশন করতে পারে না, অথবা তাদের মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যেটাকে বলা হয় লুমিনাস ব্যাকটেরিয়া, লুমিনাসাস বা লুমিনেসেন্স ব্যাকটেরিয়া। সেই ব্যাকটেরিয়াগুলো ফিশের মধ্যে বসবাস করে, এটা বলা হয় সিম্বায়োটিক রিলেশনশিপ। তারা একটা ফিশের মধ্যে বসবাস করে, ফিশ থেকে সে নিউট্রিয়েন্ট পায় অথবা তাদের মধ্যে বংশবৃদ্ধির জন্য সহায়তা করে, আর সেখানে সে লাইট প্রোডাকশন করে, এবং ফিশ সেই লাইট ইউজ করে তাদের প্রয়োজনীয় কার্যক্রমগুলো সম্পাদন করে, যেমন খাবার খোঁজা থেকে ম্যাটিং থেকে শুরু করে এই ধরনের কাজগুলো তারা সম্পূর্ণ করে। তো এটা একটা গ্রুপ যারা কিনা luminescence that results from the presence of luminous bacteria living on the fish in a symbiotic relationship. তো এটা একটা গ্রুপ, উদাহরণ যদি লিউগনাথি, অ্যাক্রোপমিটিডি, তারপর হচ্ছে মনোসেন্ট্রিডি, গ্যাডিডি, এই ধরনের যে ফ্যামিলি গুলো আছে তাদের মধ্যে এই ধরনের লুমিনেসেন্স ব্যাকটেরিয়া হারবার করে, অথবা তারা সিম্বায়োটিক প্রক্রিয়ায় সেখানে বসবাস করে এবং সে মাছকে উপকৃত করে এবং নিজে উপকৃত হয়। আবার কিছু কিছু ফিশ আছে যাদের ক্ষেত্রে দেখা যায় luminescence that arise from the self luminous cells on fish, যাদের মধ্যে লাইট অর্গান থাকে এবং লাইট অর্গান গুলোর মধ্যে সেলফ লুমিনাস সেলস থাকে যারা কিনা সেই সেল থেকে লাইট প্রোডাকশন করতে পারে। এটা আবার দুই ধরনের হতে পারে, এটা হলো ইন্ট্রাসেলুলার হতে পারে, এটা হলো এক্সট্রাসেলুলার হতে পারে। যেমন ইন্ট্রাসেলুলার, যেমন অ্যাপোগন, একটা উদাহরণ যদি বলি অ্যাপোগন কিরকম, ইন দিস টাইপ লাইট ইজ জেনারেটেড বাই দি অ্যানিমেলস উইদিন দি ইটস ওন টিস্যু। এখানে বলছে ইন্ট্রাসেলুলার কিরকম, যে লুমিনেসেন্স অফ মেনি ফিশেস বিলং টু দিস গ্রুপ, এই গ্রুপের ক্ষেত্রে তারা লাইট অর্গানের মধ্যে নিজে লাইট অর্গান থেকেই লাইট প্রোডাকশন হয় এবং সেটা তার নিজের বডিতেই থাকে। ইন দিস টাইপ লাইট ইজ জেনারেটেড বাই দি অ্যানিমাল উইদিন ইটস ওন টিস্যু, যে লাইট অর্গান যেখানে থাকে সেখান থেকে লাইট প্রোডাকশন হচ্ছে এবং লাইটটাও এবং প্রোডাকশনটাও সেখান থেকেই তারা ইমিট করতেছে। এই কারণ বাইরে বের করার প্রয়োজন হয় না। আমরা পরের একটু উদাহরণটা দেখতে পেলে হয়তো আরো ক্লিয়ার হবে। যেমন এক্সট্রাসেলুলার ইন লুমিনেসেন্স, ইন দিস টাইপ লাইট ইজ প্রোডিউসড বাই ডিসচার্জ অফ দ্য লুমিনাস সিক্রেশন। বলছে এই ধরনের ক্ষেত্রে কি লুমিনাস যে লাইট অর্গান থেকে, সেই লাইট অর্গান থেকে এক ধরনের সিক্রেশন বের হয়, সিক্রেশনটা সে বাইরে ছড়িয়ে দেয়, ছড়িয়ে দিলে সেখান থেকে লাইট প্রোডাকশন হয়, এটা বলে লুমিনাস সিক্রেশন বলা হয়। যেমন অ্যাংলার ফিশের ক্ষেত্রে এটা একটা উদাহরণ বলতে পারি আমরা, এক্সট্রাসেলুলার লুমিনেসেন্স। তাহলে আমরা দেখতে পেলাম যে টাইপস অফ বায়োলুমিনেসেন্স যদি বলি, একটা বলছে যে ফিশ তার নিজের বডি থেকে লুমিনাস সেলস থাকে সেখান থেকে লাইট প্রোডাকশন করে, আর এটা হচ্ছে অথবা সে কারো সাহায্যে লাইট প্রোডাকশন করে, সেটা হচ্ছে সাধারণত লুমিনাস ব্যাকটেরিয়া, যেটা তার মধ্যে ফিশের বডিতে থাকে সিম্বায়োটিক রিলেশনশিপের মাধ্যমে সেই ব্যাকটেরিয়া লাইট প্রোডাকশন করে এবং সেই লাইটটাকে সেই ব্যবহার করে। আর আরেকটা হচ্ছে তার মধ্যে সেলফ লুমিনাস সেল থাকতে পারে, সেখান থেকে সে লাইট প্রোডাকশন করে, সেটা আবার দুই ধরনের হতে পারে, ইন্ট্রাসেলুলার হতে পারে, এক্সট্রাসেলুলার হতে পারে। লাইটটা তার বডিতে রেখেই ওন টিস্যুতেই লুমিনা ইমিট করতেছে, আরেকটা হচ্ছে সেই তার লাইট অর্গান থেকে তার লুমিনাস সিক্রেশন বের করে দিচ্ছে, সেই সিক্রেশন থেকে লাইট প্রোডাকশন হচ্ছে। তো আমাদের এই হলো টাইপস এর পরে আমরা চলে যাব স্ট্রাকচার অফ লাইট অর্গান। লাইট অর্গানের স্ট্রাকচারটা কিরকম? আসলে লাইট অর্গান যদি আমি স্ট্রাকচার বলি, এটা একটা চোখের মতো বলতে পারি। চোখের স্ট্রাকচারের সাথে লাইট অর্গানের স্ট্রাকচারের অনেক মিল রয়েছে। যেমন এখানে একটা স্পেশাল মূলত 3 থেকে 4 ধরনের ম্যাটেরিয়াল থাকে, বা আমরা যদি এক কথায় লাইট অর্গানকে বলি, এটাকে বলা হয় ফোটোফোর। লাইট অর্গানকে বলা হয় ফোটোফোর যদি গ্রসলি বলি। আর তার ভিতরে বিভিন্ন ধরনের অর্গানেলস থাকে, পার্টস থাকে, সেই পার্টস গুলো বিভিন্ন নামে ডাকা হয়। যেমন একটাকে বলা হয় লাইট প্রোডিউসিং সেল, যেটাকে বলা হয় ফটোসাইট। তারপরে থাকে হচ্ছে লেন্স, তারপরে হচ্ছে রিফ্লেক্টর, আর হচ্ছে পিগমেন্ট ম্যান্টেল। এই মূলত 4 ধরনের অর্গানেলস অথবা 4 ধরনের বডি পার্টস থাকে হচ্ছে লাইট অর্গানের মধ্যে। এবং পুরো এই 4টা অর্গান মিলে যখন একটা লাইট অর্গান তৈরি হয় তখন তাকে বলা হয় ফোটোফোর। তবে এই অর্গান গুলোর মধ্যে কম বেশিও থাকতে পারে অন দ্য বেসিস অফ দেয়ার কমপ্লেক্সিটি অফ লাইট অর্গান। যেমন কোনো লাইট অর্গানকে বলা হয় সিম্পল, কোনো বলা হয় কমপ্লেক্স। এটা আমরা পরে আসবো। তো মূলত প্রথমে আমরা গ্রসলি জেনে নেই আসলে লাইট অর্গানের স্ট্রাকচারটা কিরকম। বলছিলাম যে লাইট অর্গানকে আমরা বলি ফোটোফোর।
সেই ফটোফোর চারটা পার্ট দিয়ে গঠিত। একটাকে বলা হয় ফটোসাইট, আরেকটাকে বলা হয় লেন্স, আরেকটাকে বলা হয় রিফ্লেক্টর, আরেকটাকে বলা হয় পিগমেন্ট ম্যান্টল। আমরা যদি একে একে যাই তাহলে কি বলতে পারি দেখি আর কি। Photocytes are light producing cell. They are glandular in nature and as the secret luciferin and luciferase, two essential components of light production. বলছে ফটোসাইট এক ধরনের সেল যারা কিন্তু লাইট প্রোডাকশন করে, এবং এই সেলগুলো হচ্ছে একটা গ্ল্যান্ড লাইক স্ট্রাকচার। বিকজ কেন বলছে এদের থেকে দুইটা ম্যাটেরিয়ালস বা কেমিক্যাল সিক্রেশন হয়, একটাকে বলা লুসিফারিন আর একটাকে বলা হয় লুসিফারেস। আর এই দুই কেমিক্যাল দিয়েই আসলে লাইট প্রোডাকশন হয়। এবং এই ফটোসাইট আবার দুই ধরনের পাওয়া যায়, যেমন একটাকে বলা হয় ফটোসাইট এ আর একটাকে বলা হয় ফটোসাইট বি। কিরকম ফটোসাইট এ অকুপাই দ্য ইনার এন্ড ডিপার রিজিয়ন অফ ফটোফোর এন্ড ফটোসাইট বি অকার্স ইন দ্য আউটার রিজিয়ন অফ ফটোফোর। বলছে দুই ধরনের ফটোসাইট পাওয়া যায়, একটা ফটোসাইট এ আর একটা বি, এবং তাদের পজিশনও ভিন্ন থাকে। সাধারণত ফটোসাইট এ ভিতরে দেখে ইনার রিজিয়নে থাকে অথবা ডিপার। এখানে তো ফ্যাগোসাইট লেখা। কোথায়? ও আচ্ছা, এটা মানে টাইপিং মিস্টেক, একটু কারেক্ট করে নাও, সরি। এরকম হলো কেন? আচ্ছা, ফটোসাইট হবে দুটাই, সবগুলোই ফটোসাইট হবে, তাই তো। এটা অটো কারেকশন, যখন টাইপিং করা হয়েছে তখন মনে অটো কারেকশন নিয়ে নিয়েছে, অনেক সময় এরকম হয়। তোমরা একটু কাইন্ডলি কারেক্ট করে নাও। থ্যাংক ইউ ধরে দেওয়ার জন্য। আসলে টু টাইপস অফ ফটোসাইট, নট ফেগোসাইট, সরি। তো ফটোসাইটটা হচ্ছে ফটোসাইট বি এন্ড ও। ফটোসাইট এ থাকে হচ্ছে ইনার এন্ড ডিপার রিজিয়ন অফ ফটোফোর, আর একটা হচ্ছে ফটোসাইট বি থাকে সাধারণত আউটার রিজিয়ন অফ ফটোফোর। মাঝে মাঝে অটো কারেকশন অনেক সময় খুব ডেঞ্জারাস জিনিস, একেবারে মিনিং চেঞ্জ করে দেয় আর কি, তাই না? মোবাইলে লিখতে গেলেও দেখা যায় মাঝে অটো কারেকশন চলে আসে আর কি। তো both have secretory characteristics. B photocyte become transformed into specialized cells of a lens in the outermost region of some photophore. বলছে আমরা বলছিলাম ফটোসাইট এ থাকে ইনার রিজিয়নে আর ফটোসাইট বি থাকে আউটার রিজিয়নে। তো এই ফটোসাইট বি টা আবার অনেক সময় কি ট্রান্সফর্মড হয়ে একটা স্পেশালাইজড সেলস, লেন্সের একটা স্পেশালাইজড সেলস হিসেবে কাজ করে আর কি, ফটোফোরের আউটার মোস্ট রিজিয়নে থাকে। তো পরে আমরা চলে যাই লেন্স। আসলে লেন্সটা কিরকম বলছে, লেন্স অফ এ লাইট অর্গান আর স্ট্রাকচার্স containing a mass of plate of clear tissue and are so called because of their resemblance to ocular lens. বলছে এটাকে লেন্স বলা হচ্ছে, বলছে এর স্ট্রাকচারটা স্ট্রাকচার containing mass of plate clear tissue। বলছে একটা গ্রুপ অফ প্লেট লাইক টিস্যু যেটা কিনা ট্রান্সপারেন্ট, এবং তাদের এই স্ট্রাকচারের কারণে তাদেরকে বলা হয় লেন্স, বিকজ তাদের এই স্ট্রাকচারটা দেখতে অনেকটাই তোমার চোখের মতন, চোখের লেন্সের মতন। The tissue is epithelial and cells have homogeneous cytoplasm devoid of inclusion। বলছে এটা এক ধরনের ইপিথেলিয়াল সেল, এবং এদের মধ্যে সাইটোপ্লাজমে কোনো ধরনের গ্রানিউলস থাকে না, আর সেই কারণেই এরা হচ্ছে ট্রান্সপারেন্ট। Presumably, these cells function in concentrating the light beam. সাধারণত এটা কি করে বলছে এই যে ফটোসাইট থেকে যে লাইট প্রোডাকশন হচ্ছে, এই লাইটটাকে কনসেন্ট্রেট করার জন্য, একটা বিমে কনসেন্ট্রেট করার জন্য সাধারণত কাজ করে। সাধারণত লেন্সের কাজ এটাই, তুমি যেখানে লেন্স পড়ো না কেন লেন্স কি করে লাইটগুলোকে একটা বিন্দুতে পরিণত করে। This, however, requires the reflecting index of the lens be greater than that of the surrounding। বলছে আবার রিফ্লেক্টিং ইন্ডেক্স আবার বলা হচ্ছে যে একটা ম্যাটেরিয়ালস এর মধ্যে দিয়ে লাইট সাধারণত কত দ্রুত পাস করবে সেটা, সেই ক্ষমতাকে বলা হচ্ছে আর কি। তো বলছে এই লেন্সের রিফ্লেক্টিং ইন্ডেক্স তার সারাউন্ডিং থেকে অবশ্যই বেশি হতে হবে আর কি। তো তারপরে চলে যাই আমরা রিফ্লেক্টর। রিফ্লেক্টর আমরা শব্দ থেকে বলছি আসলে কি, সেখান থেকে কোনো কিছু রিফ্লেক্ট হয়, তাই না? তো wall of photophore often contains a reflector together with a backing dark pigment। আমরা যদি এমনি ফটোফোরটাকে একটা গোলাকার গোল একটা স্ট্রাকচারের মতো কল্পনা করি, তাহলে তার সামনের সাইডে থাকে লেন্স আর পিছনের সাইডে থাকবে হচ্ছে রিফ্লেক্টর। বলছে রিফ্লেক্টরের দুইটা প্রান্ত থাকবে, মানে দুইটা প্রান্ত যদি বলি, একটা প্রান্ত হচ্ছে ডার্ক পিগমেন্ট উইথ ডার্ক পিগমেন্ট, আর আরেকটা প্রান্ত হচ্ছে গ্লাসের মতো। আমরা যেরকম গ্লাস চিন্তা করি, যেমন আমরা যে মিরর চিন্তা করি, মিররের কি একটা প্রান্ত
কালো থাকে, আরেকটা হচ্ছে ডার্ক থাকে, আরেকটা হচ্ছে রিফ্লেক্টিভ থাকে, যেখানে আমরা চেহারা দেখতে পারি অথবা তারা রিফ্লেক্টেড অনেকটা সেরকম, সেখান থেকে রিফ্লেক্ট হচ্ছে। তো কিরকম যে বলছে কন্টেন্টস রিফ্লেক্টেড উইথ ব্যাকিং অফ ডার্ক পিগমেন্ট, তার পিছনের সাইডটা হচ্ছে ডার্ক, সেই কারণে তারা একটা মিররের মতো কাজ করে। The reflector consists of elongated connective tissue cells. বলছে রিফ্লেক্টরে কি থাকে, এক ধরনের লম্বাটে কানেক্টিভ টিস্যু থাকে, আর সেটার অবস্থান কি which lie tangential to the curvature of the photophore। বলছে এই যে ফটোফোর যদি রাউন্ড শেপ আমরা চিন্তা করি, তাহলে ফটোফোরের এই গোলাকার পরিধির সাথে এটা ট্যানজেন্টিয়াল অবস্থায় থাকে। The cells contains platelets of guanine arranged in regular piles above one another, parallel to the surface of the reflector. বলছে এটার মধ্যে কি থাকে, এক ধরনের প্ল্যাটেলেট অফ গুয়ানিন থাকে, বা এক ধরনের সেল থাকে, সেলস কন্টেন্ট বা দিস রিফ্লেক্টর সেলস কন্টেন্ট প্ল্যাটেলেট অফ গুয়ানিন, এবং কালো এক ধরনের ম্যাটেরিয়ালস থাকে, সেটা কি অ্যারেঞ্জ ইন রেগুলার পাইলস অ্যাবভ ওয়ান অ্যানাদার। বলছে একটা নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্টে তারা একটার উপর আরেকটা গ্রন্থিত থাকে অথবা সাজানো থাকে, প্যারালাল টু দি সারফেস অফ দি রিফ্লেক্টর, রিফ্লেক্টরের সাথে প্যারালাল অবস্থায় থাকে। Shape of the reflector and the orientation of its component platelets play very important role in controlling the direction and spread of light beam. বলছে লেন্সে যেমন লাইট গুলোকে একটা বিন্দুতে নিয়ে আসে, বিম গুলোকে একটা বিন্দুতে নিয়ে আসে কনসেন্ট্রেট করে, এবং রিফ্লেক্টরও সেটাকে সহায়তা করে। কিরকম, তাদের যে ভিতরে যে সেলগুলো থাকে, সেলগুলোর ওরিয়েন্টেশন, যখন একটা লাইট প্রোডাকশন হচ্ছে, লাইটটা যখন লেন্স দিয়ে বাইরে তো চলে আসতেছে, আর তার পিছনে থেকে হচ্ছে রিফ্লেক্টর, রিফ্লেক্টর গুলো কি করতেছে, সেই লাইট গুলোকে যাতে আর ভিতরের দিকে প্রবেশ না যেতে পারে, সেগুলোকে লেন্সের মধ্যে দিয়ে বেশি করে প্রবেশ করানোর জন্য তাদের মধ্যে যে মেকানিজম থাকে, মেকানিজমের মধ্যে সেই যেখান থেকে লাইট গুলো ইনসাইড ভিতরের দিকে যাচ্ছিল, সেটাকে সামনের দিকে লেন্সের উপর দিকে কি বলে এটাকে, লেন্সের দিকে ধাবিত করে আর কি, সেখান থেকে রিফ্লেক্টর লেন্সের দিকে দিয়ে বাইরে বের হয়ে আসে। এবং এই শেপ অফ রিফ্লেক্টর এন্ড ওরিয়েন্টেশন অফ ইটস কম্পোনেন্ট প্ল্যাটেলেটস প্লে ভেরি ইম্পর্টেন্ট রোল ইন কন্ট্রোলিং দ্য ডিরেকশন এন্ড স্পিড অফ লাইট বিম। বলছে সেটা কিরকম হবে, সেটা অনেক সময় আমরা এই রিফ্লেক্টরের শেপ, তারপর তার মধ্যে যে কেন প্ল্যাটেলেট গুলো থাকে, গুয়ানিন গুলো থাকে, সেখানে সেটা অ্যারেঞ্জমেন্টের উপর ভিত্তি করে নির্ভর করে, কারো কমও থাকতে পারে, কারো বেশিও থাকতে পারে, এবং সেই অনুযায়ী লাইট বিম গুলো ডিরেকশন চেঞ্জ হয় এবং তাদের একটা কনসেন্ট্রেট লাইট বিমে পরিণত হয়। তারপর রিফ্লেক্টরের পরেও আরেকটা পর্দা থাকতে পারে, এটাকে বলা হয় পিগমেন্ট মেন্টাল। সেটা থাকে সাধারণত আসলে যে কোনো লাইট যাতে বাইরের ভিতরের দিকে, সাধারণত লাইট গুলো কি কাজ কি, যে লাইট অর্গান থেকে প্রোডাকশন হচ্ছে লাইট গুলোকে বাইরে বের করে দেওয়া হচ্ছে কাজ, এবং সেই কোনো লাইট যাতে ভিতরের দিকে লস না হতে পারে, সেই জন্য আরেকটা পর্দা থাকতে পারে রিফ্লেক্টরের পিছনে, সেটাকে বলা হয় পিগমেন্ট মেন্টাল। Pigment mantle, often lying underneath the photophore, contains black এটা হবে মেলানোফোর। এটা হবে ব্যাক মেলানোফোর। Dark pigment mantle probably ensure that no light diffuses inward into the tissue of the fish. এটা কি করে সাধারণত, ensure that no light diffuses inward into the tissue of fish, যাতে কোনো প্রকার লাইট সেলের ভিতর দিয়ে প্রবেশ ডিফিউশন লস না হতে পারে অথবা ডিফিউশন হয়ে পাস না হতে পারে। They occur even where there is a well organized reflector. সাধারণত অনেক সময় যদি ভালো রিফ্লেক্টর থাকে, তার পিছনেও থাকতে পারে। Presumably mopping up light transmitted through the latter. বলছে যত ধরনের লাইট হয়, সেই লাইট গুলোকে কনজার্ভ করা, এখানে মপিং আপ বলতে কনজার্ভ করা বোঝানো হচ্ছে আর কি, বা পিছন থেকে সামনের দিকে নিয়ে আসে আর কি। Besides, the pigment hulls also play important role in controlling the emission of light in their preferred direction. বলছে এর মধ্যে যে মেলানোফোর পিগমেন্ট থাকে, সেই পিগমেন্ট গুলো এই লাইট ইমিশনকে একটা প্রেফার্ড ডিরেকশনে নিয়ে আসতে সহায়তা করে আর কি। তো এই ছিল আমাদের স্ট্রাকচার অফ লাইট। একটু তোমাদের কাছে হয়তো ব্যাপারটা অনেক প্রথম সময় তো অনেক জটিল মনে হতে পারে, আমি জানি না, আর অনেকের কাছে সহজ মনে হতে পারে, আমি জানি না কিরকম মনে করছে কারণ তোমাদের।
অনেক হার্ড না? এটা পড়লে হয়তো মাথায় জি স্যার। পড়লেই ক্লিয়ার হয়ে যাবে, কারণ এটা আসলে একটু আর কি কথাগুলো হয়তো তোমাদের একেবারেই নতুন। তারপরে আমি আবার বলি হয়তোবা যে একটা লাইট অর্গানের স্ট্রাকচার কি বলছে। লাইট অর্গান সাধারণত 4টা পার্ট নিয়ে গঠিত। একটাকে বলা হয় ফটোসাইট, আরেকটাকে লেন্স, আরেকটাকে বলা হচ্ছে রিফ্লেক্টর, আরেকটা হচ্ছে পিগমেন্টাল। তোমাদের যদি এখানে কি বলে হোয়াইট বোর্ড কোথাও আছে কিনা দেখি, তাহলে হয়তো আমি যদি আঁকার চেষ্টা করি। আমি এখানেই আঁকি না? না, এটা তো হচ্ছে না। এখানেই আঁকলাম। তোমাদের যদি এরকম যদি বলে আমাদের ফটো ফোর চিন্তা করি, তাহলে তার যেই পাশে চিন্তা করি যে এই পাশে, সরি, এই পাশে যদি লেন্স চিন্তা করি, তাহলে রিফ্লেক্টর থাকবে যে এই পাশে, আর তারপরে থাকবে হচ্ছে পিগমেন্ট মেন্টাল। বুঝতে পারছো? আমি সিম্পলি একটা তোমাদের বোঝানোর চেষ্টা করতেছিলাম যে আসলে যদি এটাকে এই পার্টটা যদি আমরা অক্ষিগোলকের সাথে কল্পনা করি, তাহলে এই পাশে সাধারণত থাকবে হচ্ছে লেন্স, এটা হবে লেন্স। তারপরে এখানে হলে এই বাকি যে অংশগুলো এগুলো হচ্ছে ফটোসাইট থাকবে এখানে, বিভিন্ন ধরনের ফটোসাইট, ফটোসাইট এ, ফটোসাইট বি, আর তারপরে এখানে থাকবে হচ্ছে রিফ্লেক্টর। এবং রিফ্লেক্টর গুলো সবসময় এই যে সেলগুলো সবগুলো এরকম এই যে কার্ভেচার থাকে, কার্ভেচারের সাথে এরকম করে অবস্থান থাকে, বা এরকম একটা ট্যানজেন্টিয়াল অবস্থায় থাকে হচ্ছে রিফ্লেক্টর সেলগুলো। আর তারপরে এর বাইরের যে সাইড রিফ্লেক্টরে সেটা থাকবে ব্ল্যাক পিগমেন্ট, এবং তারপরে আরেকটা ব্যাকিং থাকে অনেক সময় বলছে কারাগরের ক্ষেত্রে যে এই যে তার রিফ্লেক্টরের পরে এই পাশে থাকবে হচ্ছে পিগমেন্ট মেন্টল, সেটাও যেটা কিনা হচ্ছে উইথ ব্ল্যাক ম্যালানোফোর। আমার ছবিতে দেখে তোমার কোনো কিছু বোঝা যাচ্ছে? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। আমরা একটা কল্পনা করে নিলাম যে ফটো ফোরটা যদি এরকম রাউন্ড শেপ হয়, তার এই পাশে থাকবে হচ্ছে লেন্স, তার মাঝখানে যে অংশগুলো সেগুলো হচ্ছে ফটোসাইট দ্বারা ভর্তি থাকবে। মানে এখানে ফটোসাইট বি, ফটোসাইট এ, বিভিন্ন ধরনের ফটোসাইট থাকবে। তার ব্যাক সাইডে হচ্ছে রিফ্লেক্টর, তারপরে হচ্ছে পিগমেন্ট মেন্টল। মূলত ওরিয়েন্টেশন হচ্ছে এইভাবেই থাকে আছে ওরিয়েন্টেশন গুলো। তো আমরা বলছিলাম এই একটা লাইট অর্গান, আর পুরোটাকে বলা হচ্ছে একটা লাইট অর্গান বা ফটো ফোর। তো এই ফটো ফোরের 4টা পার্ট। ফটোসাইট আমরা বলতেছিলাম কিরকম, যে একটা গ্ল্যান্ড লাইক স্ট্রাকচার যেখান থেকে লুসিফারিন অথবা লুসিফারের সিক্রেশন হয়। তারপরে এই ফটোসাইট হচ্ছে দুই ধরনের, ফটোসাইট এ এবং ফটোসাইট বি। ফটোসাইট এ সাধারণত ইনার রিজনে থাকে, আর ফটোসাইট বি আউটার রিজনে থাকে। এবং কখনো কখনো দেখা যায় কি ফটোসাইট বি become transformed into special cells of lens in outermost region of some photophore. ফটোফোরের চারপাশে একেবারে বাইরের দিকে একটা লেন্সের স্পেশাল সেল হিসেবে তারা কাজ করে। তো লেন্সটা বলেছে, লেন্স হচ্ছে তার একেবারে আউটার মোস্ট রিজনে যে দিক দিয়ে লাইট সাথে ইমিট হয়, সেখানে আছে লেন্স থাকে। আর সেই লেন্সটাকে বলা হচ্ছিল যেটা স্ট্রাকচার কম্পারেবল টু ওকুলার লাইট, ওকুলার লেন্স বলছে চোখের লেন্সের সাথে কম্পারেবল করা হচ্ছে, কারণ এটা হচ্ছে মূলত একই ধরনের কাজ করে। যে লাইট ফটোসাইট থেকে যে লাইট গুলো প্রোডাকশন হচ্ছে, লাইট গুলোকে একটা কনসেন্ট্রেটিং বিমে নিয়ে আসতে সহায়তা করে। আর তারপরে একেবারে ফটো লেন্স, তারপরে ফটোসাইট, তারপরে হচ্ছে আরেকটা অর্গান থাকে সেটা হলো ফটো রিফ্লেক্টর। বলছে রিফ্লেক্টর কিরকম, ওয়াল অফ ফটো ফোর ওপেন কন্টেন্টস, একেবারে ব্যাক সাইড ওয়াল থেকে এক ধরনের মূলত আসলে লেন্সের যে জায়গাটুকু
যেখান থেকে লাইট ইমিট হবে লেন্সের যে জায়গাটা, এই জায়গাটুকু ছাড়া বাকি অংশটুকুই রিফ্লেক্টর থাকে, যাতে লাইটগুলো তার লেন্স ছাড়া অন্য কোনো দিকে ইমিট না হতে পারে। The wall of photophore often contains a reflector together with a backing of dark pigment. তোমরা যারা ক্লাসে আছো, আমি যে ভুলগুলো আজকে ধরা পড়ছে এগুলো একটু কারেকশন করে নিও আর কি, ঠিক আছে? যেমন এই যে একটা জায়গায় ছিল ফ্যাগোসাইট, তারপরে মেলানোফোরের জায়গায় ছিল মিনোফোর, এই জায়গাগুলো তোমরা একটু এগুলো কারেক্ট করে নিও আর কি। বলতেছিলাম যে রিফ্লেক্টর কি বলছে, the cell contain platelets of guanine arranged in regular piles above one another, which is parallel to the surface of the reflector. And the shape of the reflector and orientation of its component platelets play very important role in controlling the direction and speed of light beam. বলছে লাইট বিমের কিরকম হবে, লাইট বিমটা কিরকম ভাবে আবার ওই পিছন থেকে ইমিট হয়ে লেন্সের মধ্যে প্রবেশ করবে, সেটা নির্ভর করে তাদের রিফ্লেক্টরের স্ট্রাকচারে, তাদের যে প্ল্যাটলেট থাকে তাদের ওরিয়েন্টেশন বিভিন্ন কিছুর উপর আর কি। কারো কারো যদি দেখে এই রিফ্লেক্টর তো আছেই, আবার কারো কারো ক্ষেত্রে দেখে যে ওয়েল রিফ্লেক্টরের পাশাপাশি অনেক সময় পিগমেন্ট মেন্টালও থাকে, আর একটা স্ট্রাকচার যেটা কিনা রিফ্লেক্টরের একেবারে ব্যাক সাইডে ব্যাকিং হিসেবে কাজ করে। এবং সেই pigment mantle কি থাকে, ব্ল্যাক মেলানোফোর থাকে। Dark pigmented mantle probably ensure that no light diffuses inward into the tissue of the fish. বলতে ফিশের টিস্যুতে কোনো লাইট যাতে ইমিট না হতে পারে, ডিফিউশন না হতে পারে। They occur even where there is a well organized reflector. Sometimes অনেক জায়গায় থাকে যেখানে ভালো একেবারে শক্তিশালী বা ওয়েল অর্গানাইজড রিফ্লেক্টর থাকে, সেখানেও থাকতে পারে। And besides, pigment hala also play important role in controlling the emission of light in preferred direction. বলছে রিফ্লেক্টর তো আছেই, পাশাপাশি পিগমেন্ট মেন্টালের যে পিগমেন্ট ব্ল্যাক মেলানোফোর যে পিগমেন্ট গুলো থাকে, সেগুলো অনেক সময় লাইট বিমকে কনসেন্ট্রেট করতে অথবা তাদের ডিরেকশনকে কনসেন্ট্রেট করতে সহায়তা করে আর কি, কন্ট্রোল করে। এই হচ্ছে স্ট্রাকচার, তোমরা নিজেরা পড়লে হয়তো আরো ক্লিয়ার হবে। তো আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ লাইট অর্গান। আমরা যে এই যে স্ট্রাকচারটা দেখলাম, লাইট অর্গান কতগুলো পার্ট নিয়ে গঠিত, সেই পার্ট গুলোর উপর ভিত্তি করে অথবা তাদের আরো কিছু অ্যারেঞ্জমেন্টের উপর ভিত্তি করে চারটে ভাগে ভাগ করা যায়। যেমন এটা মুছে দিই আমরা, তাই না? বলছে লাইট অর্গান অফ ফিশেস হ্যাভ বিন ক্লাসিফাইড বেসড আপন দ্য স্ট্রাকচার অফ দিস অর্গান। বলছে এইটা আমরা তো নর্মাল একটা সিম্পল স্ট্রাকচার দেখলাম, যে চারটা অর্গান থাকতে পারে, তারপরে তার মধ্যে কম বেশি থাকতে পারে, বা তাদের মধ্যে বিভিন্ন ধরনের অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে, আরো স্পেশাল কিছু অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে। সেগুলো ভিত্তি করে তাদেরকে চার ভাগে ভাগ করা হয়। যেমন একটা বলা হয় সিম্পল অর্গান, আরেকটা বলা হয় কম্পাউন্ড অর্গান, আরেকটা বলা হয় অ্যালভিউলার অর্গান অর স্যাক্স ইন দি বডি ওয়াল, এন্ড ভিসেরাল, আরেকটা হচ্ছে ভিসেরাল অর্গান। তো অর্গানগুলোর ক্লাসিফিকেশন কি, আমরা কোথায় অবস্থান করতেছে তার ভিত্তি করে মূলত ক্লাসিফিকেশন, এবং তার স্ট্রাকচারাল কম্পোনেন্টের ভিত্তি করে। এটা হচ্ছে সিম্পল অর্গান, নাম শুনে বলছে এই অর্গানটা একেবারে সিম্পল। আর এটা হচ্ছে কম্পাউন্ড অর্গান, তার মধ্যে মানে একটু জটিলতা আছে। আর কিছু কিছু অর্গান আছে অ্যালভিউল লাইক স্ট্রাকচার থাকে, এবং তাদের সাথে এক ধরনের স্যাক বডিতে এক ধরনের থলের মতো স্ট্রাকচার তৈরি করে সেখানে অবস্থান করে। আর এটা হচ্ছে ভিসেরাল অর্গান, কোন কোন অর্গান ভিসেরার মধ্যে থাকতে পারে, এদেরকে বলা হয় ভিসেরাল অর্গান। স্যার ভিসেরা সেটা কি? ভিসেরা তো বোঝো না তোমার, বা নারী বুড়ি। মানুষ যখন কখনো যদি কেউ যদি হাসপাতালে তো অনেকের যাওয়ার অভিজ্ঞতা আছে, সেখানে দেখা যায় ভিসেরাল টেস্ট করে। বিশেষ করে কেউ যদি অপমৃত্যু হয়, বিশেষ করে টক্সিন বা টক্সিক পদার্থ খেয়ে, তাদের সাধারণত ভিসেরাল টেস্ট করে। সাধারণত কি তাদের নাড়ি ভুঁড়িতে কি টক্সিন পদার্থ খেয়েছে, সাধারণত অনেকে বিষ খায় না, তখন বলা হয় ভিসেরাল টেস্ট বলে আর কি। ভিসেরা হচ্ছে তোমার নাড়ি ভুঁড়ি। তাই ভিসেরাতে যে ধরনের অর্গান, অনেক ধরনের অর্গান থাকতে পারে, সেই জন্য এটার নাম করা হয় ভিসেরাল অর্গান। সিম্পল অর্গান আমরা একটু জাস্ট টেক্সট স্ট্রাকচার মানে ধাপে ধাপে পড়লে হয়তো প্রথমবার ক্লিয়ার না হলে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু আমাদের একটা একটা দেখি আসলে টেক্সটে কি লেখা আছে। আজকে যদি ক্লিয়ার না হয় আগামী ক্লাসে ক্লিয়ার করে দেবো, সমস্যা নেই। তো সিম্পল অর্গান কনসিস্টস অফ আ স্মল masses of photocyte light generating cell, বলছে with or without an interrupted mantle of pigment। বলছে সিম্পল অর্গানের
খুব অল্প পরিমাণে ফটোসাইট থাকে বা লাইট জেনারেশন সেল থাকে। তাদের মধ্যে আবার কারো কারো মেন্টাল থাকতে পারে, আবার কারো কারো মেন্টাল নাও থাকতে পারে। Photophore of squalid sharks are small and very numerous. বলছে একটা উদাহরণ বলা হচ্ছে, বলছে কাদের ক্ষেত্রে দেখা যায়, বলছে স্কোয়ালিড শার্কের ক্ষেত্রে দেখা যায়। এদের সংখ্যাগুলো হচ্ছে আকারে ছোট এবং অসংখ্য থাকে আর কি। ইচ photophore has a small accumulation of photocyte. আবার ওই উদাহরণটাই বলা হচ্ছে যে এই স্কোয়ালিড শার্কের ক্ষেত্রে the distal region of the cells contain acidophilic granular structure material. আমরা যদি একটু ভাগ করি, যেমন প্রথমে সিম্পল অর্গান কিরকম এটা একটা বলা হচ্ছে, তারপর একটা উদাহরণ দেওয়া হচ্ছে, যে পরেরটা একটা উদাহরণ, যে এটা হচ্ছে একটা উদাহরণ, তারপরে এই উদাহরণের আঙ্গিকে বলা হচ্ছে স্কোয়ালিড শার্কের ফটো লাইট অর্গানটা কিরকম থাকে, পরেরটুকু হচ্ছে মূলত সেটুকু বলার চেষ্টা করতে হচ্ছে। ইচ photophore of squalid shark has a small accumulation of photocyte. বলছে খুব অল্প পরিমাণে ফটোসাইট থাকে স্কোয়ালিড শার্কের ক্ষেত্রে, আর যেটা কিনা হচ্ছে সিম্পল অর্গান। And distal region of the cells contain acidophilic granular material. বলছে ডিস্টাল রিজন কি, গোড়ার দিকে অংশ থাকে এক ধরনের গ্রানুলার ম্যাটেরিয়াল থাকে এই ফটোফোরের গোড়ার দিকে। ডিস্টাল রিজন বলতে গোড়ার দিকে বলা হয়, বৃন্তর একটা ফুলের বোটা যেরকম সেই রিজনকে বলা হচ্ছে। A single layer of pigment cells cover the photophore. বলছে একটা সিঙ্গেল লেয়ার অফ সেলকে ফটোফোরকে কভার করে, pigmented cell, black pigmented cells. Photophore sometimes contains a few small cells containing homogeneous cytoplasm are situated over the photocyte. And these cells are called lens as they resemble histologically to the cells of the lens of the eye. বলছে ফটোফোরের মধ্যে এক ধরনের কিছু অল্প পরিমাণে সেল থাকে, হোমোজেনাস সেল থাকে যাদের মধ্যে হোমোজেনাস সাইটোপ্লাজম থাকে, এবং কোথায় থাকে, ফটোসাইটের উপরের দিকে থাকে, এবং এই সেলটাকে বলা হচ্ছে লেন্স, যেটা কিনা চোখের লেন্সের সাথে হিস্টোলজিক্যালি মিল রয়েছে। তো এই ছিল আমাদের সিম্পল অর্গান। আমার মনে হয় খুব কঠিন কিছু না। সিম্পল অর্গান বলছে কি, বলছে সিম্পল অর্গানে প্রথমে বলা, আমরা যদি বলি হোয়াট ইজ সিম্পল অর্গান, সিম্পল অর্গান কনসিস্টস অফ স্মল মাসেস অফ ফটোসাইট and with or without interrupted mantle of pigment. এটা হচ্ছে সিম্পল অর্গান, এবং কাদের ক্ষেত্রে দেখা যায়, উদাহরণস্বরূপ বলা হয়েছে ফটোফোর অফ স্কোয়ালিড শার্ক আর স্মল এন্ড ভেরি নিউমারাস। পর্যন্ত স্কোয়ালিড শার্কের ক্ষেত্রে এই ধরনের সিম্পল অর্গান থাকে বা ফটোফোর থাকে। সেই ফটোফোরটা কিরকম, স্কোয়ালিড শার্কের ক্ষেত্রে বলা হচ্ছে ইচ ফটোফোর হ্যাজ এ স্মল অ্যাকুমুলেশন অফ ফটোসাইট। বলছে অল্প, আমাদের ডেফিনেশন অনুযায়ী খুব অল্প পরিমাণে ফটোসাইট থাকে, এবং এই ফটোফোরের ডিস্টাল রিজনে গোড়ার অংশের দিকে এক ধরনের গ্রানুলার ম্যাটেরিয়াল থাকে, যেটা কিনা অ্যাসিডোফিলিক। আর একটা হচ্ছে সিঙ্গেল লেয়ার অফ পিগমেন্ট সেলস কভার দি ফটোফোর। বলছে তার ব্যাক সাইডে অথবা এই লেন্সের যে সাইডটা আমরা বলতেছিলাম সেই সাইড ছাড়া বা তার চারপাশে এক ধরনের সেল দ্বারা আবৃত থাকে, সেটা হচ্ছে পিগমেন্টেড সেল, ব্ল্যাক পিগমেন্টেড সেল। যদি বলে এখন ব্ল্যাক বলা নাই, শুধু এটাকে বলা হয় পিগমেন্টেড সেল, তার দ্বারা আবৃত থাকে ফটোফোরটা। এবং এই ফটোফোরের বলছে সামটাইমস কিছু সময় দেখা যায় ফটোফোরের চারপাশে বা উপরের দিকে এক ধরনের সেল দ্বারা আবৃত থাকে, হোমোজেনাস দ্বারা, যেটা কিনা হোমোজেনাস সাইটোপ্লাজম। এবং এই সাইটোপ্লাজমিক সেলকে বলা হয় লেন্স, কারণ এরা হিস্টোলজিক্যালি সিমিলার টু অকুলার লেন্স, অথবা তোমার চোখের লেন্সের সাথে মিল রয়েছে। এই হচ্ছে সিম্পল অর্গান। আমরা যদি কম্পাউন্ড অর্গান দেখি, compound organ consists of photogenic tissue, pigment mantle, and dioptic accessories such as lens and reflector. মূলত আমাদের স্ট্রাকচার অফ লাইট অর্গানে যে অর্গানগুলো দেখেছিলাম, মূলত সবগুলোই থাকে হচ্ছে কম্পাউন্ড অর্গানে। কি থাকে, ফটোজেনিক টিস্যু থাকে বা ফটোসাইট থাকবে, পিগমেন্ট ম্যান্টেল থাকবে, তারপর হচ্ছে লেন্স থাকবে এন্ড রিফ্লেক্টর থাকবে, সবগুলোই থাকবে হচ্ছে এই কম্পাউন্ড অর্গানে। তারপরে আমরা এখানে একটা উদাহরণ বলা হচ্ছে লাইট অর অ্যাস্ট্রোনেস্থেস, লাইট অর্গান অফ অ্যাস্ট্রোনেস্থেস। বলছে একটা স্পিসিস জেনাসের ক্ষেত্রে উদাহরণ দিয়ে দেখবো আসলে এই মূলত কম্পাউন্ড অর্গানে কি থাকবে, সব ধরনের স্ট্রাকচারাল ফিচার থাকবে কম্পাউন্ড অর্গানে। আর এখানে আমরা একটা উদাহরণ দিয়ে দেখবো আসলে যে কাদের ক্ষেত্রে কম্পাউন্ড অর্গান থাকে, যে বলে অ্যাস্ট্রোনেস যে জেনাস আছে তাদের ক্ষেত্রে কম্পাউন্ড অর্গান থাকে, সেটা কিরকম সেটা আমরা দেখবো। সেটা পড়লে হয়তো আমাদের ক্লিয়ার হয়ে যাবে কম্পাউন্ড অর্গানের স্ট্রাকচারটা।
তো একটু দেখে নেই আসলে organ is rather large, বলছে কি about 1 millimeter in diameter and lies in deep dermal tissue below the eyes. কোথায় থাকে? Lies in deep dermal tissue below the eyes. চোখের নিচে ত্বকের যে টিস্যু আছে তার নিচে থাকে। It contains a dense mass of photocyte arranged in cord and bands. বলছে এদের মধ্যে খুব বেশি পরিমাণে ডেন্স মানে খুব ডেন্স মাস বলছে মানে ঘনত্ব অনেক অনেক ঘনত্বের ফটোসাইট থাকে এবং তারা সাধারণত একটা কর্ড এন্ড ব্যান্ড হিসেবে অ্যারেঞ্জমেন্ট অবস্থায় থাকে। A thick reflector and a black pigmented mantle covered the inner surface of the organ. There is a clear area in the skin over the photopore. বলছে a thick reflector and black pigmented mantle cover inner surface of the organ. বলছে এই অর্গানের ইনার আমরা যেরকম আগে স্ট্রাকচার দেখছিলাম সেই অনুযায়ী বলতেছে এর ইনার সারফেসের দিকে একটা রিফ্লেক্টর থাকে আর একটা হচ্ছে ব্ল্যাক পিগমেন্টেড থাকে and there is a clear area in the skin over the photopore. বলছে স্কিনের উপরের সাইডে এবং ফটোপোরের উপরের দিকে একটা ক্লিয়ার এরিয়া থাকে। আমরা হয়তোবা আন্দাজ করতে পারছি এটাকে বলা হচ্ছে লেন্স আর কি। A very peculiar mechanism of rotating and concealing the light organ exists. তাদের মধ্যে আরেকটা মেকানিজম হচ্ছে এই স্পিসিসের যে লাইট অর্গান তারা কিন্তু এটাকে আবার রোটেট করতে পারে এবং লুকিয়ে ফেলতে পারে। এটা একটা পিকুলিয়ার মেকানিজম বলা হচ্ছে। বলছে একটা বিশেষ ধরনের মেকানিজমের মাধ্যমে এই লাইট অর্গানটাকে এই স্পিসিস অ্যাস্ট্রোনেস্থেস তারা রোটেট করতে পারে এবং কনসিল করতে পারে। This mechanism is controlled by a band of muscle which runs behind the photopore and continues upward to become inserted on its external surface. বলছি তাদের মধ্যে চোখের তুমি চোখের কিছু আই মাসল থাকে না আমরা জানি। তোমরা যদি ফিশের ক্ষেত্রে হয়তো ডিসেক্ট করেছো না কিনা জানি না। তো এরকম মানুষের যে চোখকে আমরা রোটেট করি আমরা কি চোখকে এই পাশ থেকে এই পাশে নিতে পারি তাই না? কিন্তু এক ধরনের বিশেষ জন্য কয়েক জোড়া মাসল থাকে, শক্ত মাসল থাকে যেই মাসলগুলোর মাধ্যমে আসলে চোখকে আমরা ঘোরাতে পারি আর কি। তো এই ধরনের কিছু এক ধরনের মাসল থাকে ব্যান্ড অফ মাসেল যেটা কিনা ফটোপোরের পিছনের দিকে থাকে এবং পিছন থেকে সামনের দিক পর্যন্ত এটা বিস্তৃত থাকে এবং তার মাধ্যমেই এই অ্যাস্ট্রোনেস্থেস তাদের লাইট অর্গানকে তারা ঘোরাতে পারে, ঘুরে রোটেট করতে পারে, রোটেট করে তারা কখনো সামনে কখনো পিছনে নিয়ে আসতে পারে। বিশেষ করে এই লাইট অর্গানের মানে লেন্সের পার্টটাকে পিছনের দিকে নিয়ে যায় এবং তার মেন্টাল পার্টটাকে সামনের দিকে নিয়ে আসে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে। There is a black pigmented pocket in the dermis below the light organ. বলছে লাইট অর্গানের পিছনের দিকে একটা ব্ল্যাক পিগমেন্টেড পকেট রয়েছে যেখানে কিনা তাদের লাইট অর্গানটাকে কনসিল করে ফেলে। As the muscle contrast, the outer face of the photopore is pulled downward, causing the bright surface to be concealed, while some part of the pigmented mantle is moved in front of the opening of the light organ. যে কথা বলতেছিলাম আসলে যে মাসলটাকে যখন সংকুচন প্রসারণ করা হয় তখন দেখা যায় ফটোপোরের যে নিচের সাইডটা ডাউনওয়ার্ডটা সেটাকে উপরের দিকে চলে আসে এবং যে ব্রাইট সারফেসটা সেটাকে নিচের দিকে চলে যায় আর নিচের দিকে চলে গেলে সেটা কনসিল হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের কম্পাউন্ড অর্গান। কাদের ক্ষেত্রে বলা হচ্ছে আমার খুব কঠিন হওয়ার কথা না, হয়তো তোমাদের দু একবার পড়লেই খুব সহজে বুঝতে পারবে আর কি। যে কম্পাউন্ড অর্গানটা কি সব ধরনের যে স্ট্রাকচারাল ফিচার রয়েছে একটা লাইট অর্গানের সবগুলোই থাকবে এখানে। আর উদাহরণস্বরূপ বলা হচ্ছে যে অ্যাস্ট্রোনেস্থেসদের কম্পাউন্ড অর্গান থাকে এবং সেই অ্যাস্ট্রোনেস্থেসদের কম্পাউন্ড অর্গানটা কিরকম সেটা আমরা দেখলাম যে আসলে এটা সাধারণত 1 মিলিমিটার ইন ডায়ামিটার এন্ড লাইস ইন ডিপ ডার্মাল টিস্যু বিলো আইস। বলছে চোখের নিচের দিকে ত্বকের একটি ডিপ রিজনের অবস্থান করে, ত্বকের ডিপ টিস্যুতে তাদের মধ্যে তাদের অবস্থান এবং এটা কি বলছে অনেক বেশি ঘনত্বের ফটোসাইট তাদের মধ্যে অবস্থান রয়েছে এবং সেটা কর্ডেন ব্যান্ড অবস্থায় অবস্থান করে থাকে আর কি। এন্ড তাদের এছাড়াও এই ফটোসাইট ছাড়াও তাদের মধ্যে একটা মোটা রিফ্লেক্টর রয়েছে অথবা ব্যাক পিগমেন্টাল রয়েছে যেটা কিনা এর ভিতর ইনার সারফেসকে কভার করে রাখে এবং তাদের আউটার সারফেস অথবা স্কিনের যে সারফেস সেখানে রয়েছে একটা ক্লিয়ার এরিয়া যেটা হচ্ছে লেন্স, আমরা যে লেন্স বলতেছিলাম।
তো এই হচ্ছে নরমাল তাদের স্ট্রাকচার। বলছে এছাড়াও তাদের মধ্যে একটা স্পেশাল মেকানিজম রয়েছে, পিকুলিয়ার মেকানিজম, যেটাকে বলা হচ্ছে অ্যাস্ট্রোনটসদের এই লাইট অর্গানকে তারা কনসিল করতে পারে, রোটেট করতে পারে। সেই রোটেট করার জন্য তাদের মধ্যে বিশেষ কিছু মাসল রয়েছে, যেটা কিনা যে এই লাইট অর্গানের মধ্যে সংযুক্ত, ভিতর থেকে বাইরে পর্যন্ত তাদের মধ্যে এই মাসল গুলো ইনসার্টের অবস্থায় অথবা লাগানো আছে, এবং সেইটার মাধ্যমে সেই মাসল গুলোকে সংকোচন প্রসারের মাধ্যমে তারা কি করতে পারে, লাইট অর্গানটাকে ঘোরাতে পারে তাদের প্রয়োজন অনুসারে। তাদের যে ক্লিয়ার সারফেসটাকে ভিতরে নিয়ে যায় এবং ডার্ক অংশটাকে, পিগমেন্ট অংশটাকে সামনের দিকে নিয়ে আসে। সেই কথাগুলো এখানে বলা হচ্ছে আর কি। বলো, এর মধ্যে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা, জিজ্ঞাসা আছে কিনা? কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। না থাকে যদি তাহলে ভালো, তাহলে আমরা পরের চলে যাই। না স্যার, এগুলো অনেক কঠিন। আর অনেক কঠিন লাগতেছে, একবারে এত দিলে পারবো না। আচ্ছা, তাই না? তো ঠিক আছে, যদি তোমাদের কঠিনই লাগে তাহলে তোমরা নিজেরা একটু পড়ো, আর আগামী ক্লাসে হয়তো তাহলে এটা আমরা নিয়ে কথা বলবো আর কি। ঠিক জি স্যার স্যার। কালকে কোশ্চেন করব। আচ্ছা, খুবই ভালো হবে। আর তোমরা যে বাকি যে অংশগুলো আছে সেগুলো যদি পারো একবার একটু দেখে আসো আর কি, তাহলে হয়তো তোমাদের আর সুবিধা হবে। ঠিক আছে? ওকে। আচ্ছা। জি স্যার। আর আমরা চেষ্টা করবো এই সপ্তাহে তোমাদের টপিকস গুলো সবগুলো একবার শেষ করে ফেলা, আর আগামী সপ্তাহে হয়তোবা কুইজ হবে, আমি বলে দিলাম। আর কয়টা চ্যাপ্টার আছে আমাদের? আমাদের আর কোনো চ্যাপ্টার নাই, এটাই আমাদের লাস্ট চ্যাপ্টার। ঠিক আছে, আমরা যা পড়তেছি এটাই আমাদের লাস্ট চ্যাপ্টার আর কি। তো মূলত প্রথম থেকে যে পর্যন্ত পড়ানো হলো, আমি যেটা পড়েছি আর কি, এটা সহ তোমাদের এটাই যে আমাদের কুইজ হবে আর কি, 3টে বা 4টা যে টপিকস পড়িয়েছে আর কি। আর আমি যে তাহলে আগামী সপ্তাহে কুইজ হবে ইনশাল্লাহ। আর তোমরা চাইলে এই সপ্তাহ নিতে পারি, কারণ এই সপ্তাহ যদি আমরা শেষ করতে পারি তাহলে পরে নেওয়া যেতে পারে। আমার মনে হয় আগামী সপ্তাহে বেটার হবে, তোমরা একটু পড়ো নিজেরা। জি ঠিক আছে? স্যার, আগামী জি সপ্তাহে স্যার, ভালো হবে। আগামী সপ্তাহে ভালো। আমরা সময় পাবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা আগে তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা একটু পড়াশোনা শুরু করে দাও এখন থেকে। না, এখন যারা শুরু করেছে তো ভালো, আর যারা শুরু করো না এখন থেকে শুরু করে দাও। ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ আগামী এই সপ্তাহের মধ্যে আমাদের এই টপিকস গুলো শেষ হয়ে যাবে। আগামী সপ্তাহ তাহলে আমরা কুইজ নেব। তারপরে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে মানে এগুলো তোমরা একটু নোট করে রাখো, কুইজের আগে যাতে এগুলো তোমাদেরকে সলভ করতে পারি আমরা। ঠিক আছে? তো কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকে এখানে শেষ করতে পারি। আর প্র্যাকটিক্যাল তোমাদের কয়টা দিয়েছিলাম? স্যার 4টা। আচ্ছা, তোমাদের লেখা শেষ হয়ে গেলে আমাদের জানাও। আমি চেষ্টা করি 4টাই। স্যার অনেক লেখা ওয়ার্ড বোঝা যায় না। তাই না? জি আচ্ছা, স্যার। যেখানে না বোঝো আমাকে জিজ্ঞেস করো, হয়তো আমি চেষ্টা করবো। এগুলো হাতে লেখা তো, আর এগুলো হ্যাঁ টাইপ করতে পারলে তো, কিন্তু এত সময় তো আসলে পাওয়া যায় না টাইপ করে তোমাদের হ্যান্ড দিতে পারে। তারপরে দেখি যদি এর মাঝখানে তোমাদের কোনো কিছু না বোঝা যায় তো এটা আমাকে জানাও, আমি চেষ্টা করবো সেটাকে সলভ করার। স্যার, আমাদের কুইজটা কি খাতায় হবে নাকি ডকে? গুগল ডকে নেওয়ার সম্ভাবনা বেশি আর কি। ঠিক আছে না, খাতায় হলে খাতা তোমরা আবার এগুলা পিডিএফ করে বা ছবি তুলে পাঠানো, এটা স্যার খাতায় অনেক সমস্যা হয়, ইমেল যায় না অনেক সময়, ডক্সেই ভালো হয়। জি স্যার, ডক্সই ভালো। সেটাই আমি স্যার সেইভাবে নিব। ডক্সই ভালো, আচ্ছা। ইমেল যা। সেই জন্য আমি হয়তো তোমাদের গুগল ডকে নিব আর কি, গুগল ফরম্যাট। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তো প্রিপারেশন নিতে থাকো। কুইজ তো প্রিপারেশন নিতে হবে যাতে ভালো করো সবাই। ঠিক আছে, ভালো থাকো, বাই। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।